আসসালামু আলাইকুম। শুরু করছি এক সমুদ্র প্রেম পর্ব ২১। লিখেছেন নুসরাত সুলতানা সেজুতি। পিউয়ের উষ্ঠযুগল ঠকঠক করে কাঁপছে, ভয়ার্ত দুটি আখির রক্তাব্য চেহারা। ফর্সা মানুষ কাঁদলে হাসলে লাল হতে দেখেছে সে, কিন্তু শ্যামলা বর্ণেও ধূসর লালিত হয় অতিরিক্ত ক্ষোভে। নিঃশ্বাসের পায় হিস হিস শব্দ, দুপাশের চিবুকসহ কপালের শিরা ফোটে, চোখ আর নাক উঠানামা করে। এই লক্ষণগুলো তাকে নিশ্চিত করে ধূসর ভাইয়ের ভয়াবহ ক্রোধ নিয়ে। পিউয়ের মাথা তখনও ঘুরছে, টলছে পা দুটো, বলিষ্ঠ হাতের চর খেয়ে টালমাটাল অবস্থা প্রায়। শক্ত করে চেপে রাখা ধূসরের হাত আরও সুদর হলো। পিউ বিমন নেত্রে তাকিয়ে, অবিশ্বাস চোখে মুখে সে কি আসলেই দুটো থাপ্পড় খেয়েছে, তাও ধূসর ভাইয়ের হাতে। পিউর বুক ভেঙে পড়ে দুঃখে। ধূসর ভাই এত জোরে কি করে মারতে পারলেন? অথচ দুই ঠোঁট নেড়ে আপনিটুকু উচ্চারণ করার সাহস হলো না। দুটো চর খেয়ে পিউর স্বচ্ছ নেত্র ঝাপসা তখন, শ্বাসনালী শুকিয়ে কাঠ। মনে হচ্ছে মাথার উপর পায়ের তলা সব ফাঁকা, মধ্যিখানে ভাসমান সে। কোন সাহসে মরতে যাচ্ছিলি তুই? রুষ্ট কণ্ঠে পিউর হুঁশ ফিরল। কান মাথা ঝিমঝিম করছে, পর্দাটা ফেটে গেছে নির্ঘাত। এত ঝুট ঝামেলার মধ্যে নিজেই ভুলে গিয়ে বসেছে কথাটা। দুপুরে বিধ্বস্ত প্রায় সে এগিয়েছিল আত্মহত্যা পথে। মারিয়ার সময় মতো না এলে সে যে এতক্ষণে উপরে থাকতো। নিজে ভুলে গেল কি একজনের কানে কথাটা ঠিকই পৌঁছে গিয়েছে। পিউ ভীত ঢোক গেল, মনে মনে বলল, আপনি আমার বাঁচিয়ে সিংহের গুহায় ঠেলে দিলেন মারিয়া আপু। কি দরকার ছিল ধূসর ভাইকে জানানোর? আজ যে আমি শেষ। ধূসরের মুঠোয় থাকা তার কনুইয়ের চাপ পড়ে, বাঁধন শক্ত করেছে সে। এই ব্যথার চেয়েও বাম গালের যন্ত্রণা অধিক। এখানে যে টসটসে দুটো থাপ্পড় পড়েছে। পিউ অসহায় চোখে তাকালো। যদি ধূসর ভাইয়ের একটু মায়া হয়, কিন্তু লাভ হলো না। ধূসর দস্ত চিবিয়ে বলল, গাড়ির তলায় পড়তে যাচ্ছিলি তাই না? মরার এত ইচ্ছে? পিউ বলতে চাইল কিছু, চাইল সাফাই গাইবে নিজের। ধূসরের লাল চোখ দেখে সাহসে কুলায় না, অবস্থা করুণ হলো। আর তো কণ্ঠে বলল, আর করব না ধূসর ভাই, আর করব না। কিছু কথা ফুটলো, কিছু ফুটেনি। ধূসর একই রকম প্রতাপ সমত আওড়ালো, তোর দুঃসাহসের জবাব নেই পিউ। মরতে চাইছিলি? বাসের নিচে পড়তে চাইছিলে, ব্যথা লাগতো না? তাহলে আজ আমিও দেখি তুই কত ব্যথা সহ্য করতে পারিস। পিউর চোয়াল ঝুলে পড়ে, বক্ষ স্পন্দন থমকায়। বুঝতে বাকি নেই আজ রক্ষে নেই তার। ধূসর ভাই মারতে মারতে বেহুশ না বানিয়ে থামবেনি না। কনুইয়ের প্রগাঢ় চাপে চোখ বুঝে নিল ব্যথায়। ধূসর হাত সরাতেই পারেনি, আচমকা ঢলে পড়তে নেয় পিউ। ধরফরিয়ে ধরে ফেলে ধূসর। পিউয়ের কোমর গিয়ে ঠেকল তার হাতে। নিমিষেই অজ্ঞান হয় মেয়েটা। ধূসর আতকে উঠে হতভম্ব হয়। এই পিউ, কি হলো তোর? পিউ! সারা শব্দ নেই। ধূসরের বুক ধক করে উঠল, অন্তরস্থলে তুফান। তাড়াহুড়ো করে পিউয়ের কোলে তুলল, নরম বিছানায় জায়গা পেল আর শুকনো শরীর। ধূসর ঝুঁকে গাল চাপড়ে উদ্গ্রীব হয়ে ডাকল, পিউ! এই পিউ, পিউ! শেষ দিকে গলা অস্পষ্ট তার, বক্ষ গম্ভর হায় হুতাশ করছে। ভেতর থেকে কেউ প্রতিবাদ জানালো, এতটা উচিত হয়নি ধূসর, তুমি একটু বেশি স্বৈরাচার করছো। সে বোঝাতে চাইল আমার অপরাধ। কেন কেন মরতে যাবে? কোন সাহসে? ও ছাড়া একটা মানুষ পৃথিবী কতটা শূন্য ও জানে। সত্তাটা বলল, তুমি জানিয়েছ? ধূসর চুপ করে যায়, উত্তর নেই কাছে। অস্থির অশান্ত হয়ে আবার পিউকে ডাকে। মেয়েটা কথা বলছে না, চোখ মেলছে না। ধূসর করুণ নেত্রে তার মুখের দিকে তাকিয়ে থাকলো, গালে বসে যাওয়া আঙ্গুলের ছাপে হাত বোলালো। চোখ জ্বলে উঠে চিকচিক দেখায়। কোনা উতলে পড়ার আগেই ধূসর আঙ্গুল দিয়ে ছিটকে ফেলে অশ্রু। চৌকিতে উঠে গেল টি টেবিলের কাছে। উৎকণ্ঠায় পানি ছেটানোর কথাটাই ভুলে বসেছিল। পিউ আস্তে করে এক চোখ খুলল, অন্য চোখটা পিটপিট করছে, খুলে যাবে যে কোনো সময়। ধূসরের দিক চক্ষু রেখেই সনন্তপর্ণে উঠে বসল। নিঃশব্দে বিছানা থেকে নেমেই হুড়মুড়িয়ে দৌড় লাগালো। রীতিমতো ঝড়ের গতিতে ছুটে বেরিয়ে গেল বাইরে।
শব্দ পেয়ে ধূসর চটজলতি ফিরে তাকায়। ভ্যাবাচাকা খেয়ে পিউর ছোটা দেখে। ভ্রু কুচিয়ে ফাঁকা বিছানা দেখল পরপর। এর মানে এই পুচকে মেয়ে জ্ঞান হারানোর নাটক করছে। ধূসরের শান্ত উদ্বিগ্ন চেহারা থমথমে হলো, ক্ষিপ্ত হলো মুহূর্তে। আওয়াজ করে পানি ভর্তি গ্লাসটা রেখে দিল টেবিলের উপর। আশেপাশে জল উপচে পড়ল রাখার তপে। পিউ দরজার দুটো ছিটকিনি তুলে দিল। পড়ার টেবিলের সামনে থেকে কাঠের চেয়ারটা টেনে হিঁচড়ে এনে ঠাস করে দিল, যাতে কিছুতেই ধূসর ভাই ঢুকতে না পারে। বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিল, পরপর গালে হাত বোলালো। অবশ্য মারাত্মক জ্বলছে। এত জোরে কেউ মারে? পাষণ্ড লোকের হাতুড়ি হাত। ধূসরের রাগ সপ্তম আকাশে চড়ে বসে দৌড় আটকানো দেখে সেদিন এই দরজা খোলা নিয়ে বাড়ির লোক জড়ো হওয়ার আজ ধাক্কা দিতে গিয়েও থেমে গেল। তবে কটমট করে ঘোষণা করলো, আমিও দেখি তুই কতক্ষণ লুকিয়ে থাকতে পারিস। হুমকিতে পিউ ঢোক গিলল। স্পষ্ট পাচ্ছে ধূসরের পায়ের শব্দ। আস্তে আস্তে শিথিল হচ্ছে তা। এর মানে উনি চলে গেছেন। পিউ হাত ছেড়ে বাঁচল। গাল ব্যথায় চোয়াল নাড়ানোর জো নেই। সে হতাশ হয়ে চেয়ারটার উপরেই বসে পড়ে। এর থেকে বাসের তলাতে পড়াই ভালো ছিল। এখন যে যান হাতে নিয়ে পালাতে হবে। ধূসর অফিসে যায়নি আজ। পার্টি অফিসে দরকারি কাজ পড়েছে। আগামীকাল থেকে রাস্তায় ওদের দলীয় স্লোগান নামবে। নির্বাচনের কিছুদিন বাকি মাত্র। দৈনন্দিন হিসেবে অনুযায়ী আজ 6টা স্থানে 9টার খাবার টেবিলে এলো। এসে হোঁচট খেলো। টেবিল ভর্তি খাবার আর চেয়ার ভর্তি মানুষের মাঝে পিউ নেই। ধূসর এসে বসলো। সেদিনের মতো অপেক্ষা করতে করতে সময় যাচ্ছে। পিউ আসছে না। শেষ ধৈর্য হারিয়ে প্রশ্ন করলো, পিউ উঠিনি? পুষ্প খাওয়া থামিয়ে জবাব দেয়, আমি জানি না ভাইয়া, তোমার একটু আগে এসে বসেছি। সুমনা বলল, কে পিউ? এই তো, সে কখন বেরিয়েছে। ধূসর অবাক হয়ে বলল, বেরিয়েছে মানে কোথায় গেছে? শেষের দিকে কণ্ঠ মোটা হয় তার। সুমনা বললেন, কোথায় আবার? পরীক্ষা দিতে। আজকে পরীক্ষা না? কি তাড়াতাড়ি শুরু হবে। ওই জন্য তো নাস্তা না খেয়ে হুটোপুটি করে ছুটল। ধূসর জিজ্ঞাসু চোখ মুখ শিথিল করলো। দৃষ্টি ফিরিয়ে এনে থালায় রাখলো। হিসেব মতো রাগ হওয়ার কথা, অথচ ফোঁস করে শ্বাস ফেলল। আচমকা ঠোঁটের কোণে ফুটল তির্যক হাসি। মেয়েটা ওর হাত থেকে পালাতে আগে ভাগে বেরিয়েছে। ধূসর ঠোঁট কামড়ে হাসলো। ভাবলো, ঘুরে ফিরে তো আমার কাছেই আসবে নাকি? তোর লুকানোর জায়গা আছে। যেমন হঠাৎ করে হেসেছে, তেমন অচিরেই হাসি গায়েব হয়। সে নিজেও বিশেষ কিছু খেলো না। কোনো মতে একটা পরোটা খেয়ে উঠে গেল। কেউ একজন পাশে না থাকলে গলা দিয়ে খাবার নামবে না যে। আজকে থেকে নিদারুণ ব্যস্ততা শুরু হবে। ইকবাল তো ইকবাল, সভাপতি হয়েও কোথায় কোথায় ঘুরে বেড়ায়। একটু চিন্তাও নেই তার, কারণ ধূসর আছে তো। আজকে আর সময় হবে না, না হলে এই পুচকির না খেয়ে আগে আগে বেরিয়ে যাওয়ার কলেজে গিয়ে ছুটাতো। ধূসর ব্যস্ত পায়ে বাইক ছুটিয়ে বেরিয়ে যায়। বাড়িতে কখন ফিরবে তারও ঠিক নেই। পিউ অনেকক্ষণ বসে আছে। তানহার দেখা নেই। সবে বাজে 9টা 20। পরীক্ষা 10টায়। ধূসরের সামনে পড়বে না বলে এক প্রকার পালিয়ে এলো। হাতের বাটার নানের 2টো কামড় বসিয়ে এদিক ওদিক তাকালো। হাতঘড়ির চোখ বোলালো। চবর্গীয় শব্দ করে বিড়বিড় করলো, আয় রে মেয়ে আয়, আর কত পড়বি। তানহা এলো আরও 15 মিনিট পরে। পিউ তখন প্যারেন্টস ছাউনিতে বসেছিল। ওকে দেখি ছুটে গেল সে। অবাক হয়ে বলল, তুই এত তাড়াতাড়ি এলি যে? পিউ তাকালো। তানহাকে দেখি ঠোঁট সরে গেল দুদিকে। চঞ্চল কণ্ঠে বলল, তুই এসেছিস? আমি এতক্ষণ বসে বসে এত বড় হচ্ছিলাম। তারপর হাতে রুটি এগিয়ে দিয়ে শুধালো, খাবি? তানহা বিস্ময় হয়ে বলল, তার ভ্রু দুটো বেঁকে গেছে। চিন্তিত কণ্ঠে ভাবল, ও হাসছে কেন? ধূসর ভাইয়ের বিয়ের শোকে পাগল হয়ে যায়নি তো? সে জিভে ঠোঁট ভিজায়। কাল অবধি কেঁদে ভাসানো মেয়েটা দাঁত কেলানো হাসি দেখে ভাবনা চিন্তা অগোছালো হয়ে গিয়েছে। রয়ে শয়ে প্রশ্ন করলো, তুই ঠিক আছিস তো পিউ? হ্যাঁ, কেন? আমাকে দেখে তোর মনে হচ্ছে আমি বেঠিক? তানহা ধপ করে পাশে বসছিল। ঠোঁট কামড়ে ভাবলো, ইতস্ত করে বলল, ধূসর ভাইয়ের বিয়ে আমার সাথে। সে চমকে তাকায়, থেমে থেমে বলে, হ্যাঁ সত্যি? কবে? পিউ হাসলো। ঝুলন্ত পা দুটো দুলিয়ে দুলিয়ে বলল, খুব তাড়াতাড়ি হবে। তারপর একটা ছোট্ট সংসার হবে আমাদের।
আমি ধূসর ভাইয়ের বউ হব, ওনাকে ভাই না ডেকে ডাকবো ধূসর জামাই। দারুণ লাগবে না? তানহা মুখ কোচকায়, কথাটা সে কত সিরিয়াসলি নিল। আর ফাজিল মেয়ে মজা করছে। বলল, ধূসর জামাই ডাকবি কেন? লাল নীল সবুজ হলুদ আরও কত রং আছে, সব বলে ডাকিস? পিউ খিলখিল করে হেসে ওঠে, রাগ দুঃখহীন ঝরঝরে হাসি। তানহার বিস্ময় আলো ছড়িয়ে যায়। পেটে পেটে রাখা প্রশ্ন চেপে রাখতে নির্দতক হলো। জিজ্ঞেস করেই বসলো, ঝামেলা মিটেছে? পিউ পুনরায় রুটিতে কামড় বসায়, ভ্রু নাচিয়ে তুষ্ট কণ্ঠে বলে, মিটে একবারে জল হয়ে গিয়েছে। তানহা আগ্রহ ভরে তাকালো। পিউ গলগলে করে বিস্তারিত বলল। সব শুনে সে আর্তনাদ করে বলল, ধূসর ভাই মার খেয়েছেন? ও মাই গুডনেস! পিউ মুখ বেঁকিয়ে বলল, ওটাকে মার বলে নাকি? মেজো চাচুর মতো ঠান্ডা মানুষ মারতে পারেন? ওটা পিঁপড়ার কামড় ছিল। মার তো খেয়েছি আমি, 2টো থাপ্পড়, তাও একদিনে। ভাবতে পারিস? তার কণ্ঠ কাঁদো কাঁদো। তানহা আহ্লাদ দেখায়, আহারে থাক শোনা, কাঁদিস না। পর মুহূর্তে বলল, অবশ্য তুই যা করতে যাচ্ছিলি চর আমিও দিতাম। ভাইয়া মেরেছে বলে কিছু বললাম না। কোন আক্কেলে সুইসাইড খেতে যাচ্ছিলি বেবি? পিউ দীর্ঘশ্বাস ফেলে বলল, মাথা ঠিক ছিল না রে, পরীক্ষাও ভালো হয়নি, সব মিলিয়ে এতটা পাগল পাগল লাগছিল, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। তানহা বলল, কাল যদি মারিয়া মেয়েটা না আসতো কি হতো? ধূসর ভাইয়ের বউ হওয়া থেকে বঞ্চিত হতি না? হতাম, বড় আক্ষেপ থেকে যেত। আর ভাবছি মারিয়াপুর কাছেও ক্ষমা চাইব, না বুঝে হাবিজাবি বলে ফেলার অপরাধে। তাই করিস। আজকে প্রিপারেশন কেমন তোর? পিউ ভ্রু নাচায় জবরদস্ত। সে তো হাবভাব দেখেই বুঝতে পারছি। আমি কিন্তু গ্রামার পড়িনি তেমন। দেখাবো। তানহা লম্বা করে নিঃশ্বাস ফেলে বলল, কি দিন কাল এলো রে বাবা! কাল যে মেয়ের মুখের দিক তাকানো যাচ্ছিল না, আজ দেখো হাসিই ধরছে না। পিউ মুচকি হাসে, অন্যরকম গলায় বলে, এক সুতনো পুরুষ আমার অন্তর্পানে ঘর বানিয়ে আমার হাসি কান্না সনর্তপর্ণে প্রতাপ চালাচ্ছে, আর এতটুকু সঙ্গস্রোত আমার গ্লানি ব্যথা ভাসিয়ে নেয়। তার এতটুকু দূরত্ব আমার হৃদয়পটে বইয়ে দেয় ঘূর্ণিঝড়। আমি নিজের সত্তা হারিয়েছি সেই কবেই, এখন শুধু নিরুদ্দেশ হওয়া বাকি। তার হাত টেনে টেনে বলল, বাবা বাবা, কবি কবি ভাব, কবিতার অভাব। তার কোনো সন্দেহ আছে ধূসর ভাইয়ের ভালোবাসা নিয়ে? পিউ ভাবুক হয়, উত্তর দেয়, মস্তিষ্ক বলছে নেই, যুক্তিও বলছে নেই, কিন্তু মন বলছে একবার সে সামনে আসুক, বলুক, পিউ ভালোবাসি তোকে। যদি আসেন কি করবি? পিউ বিলম্ব ব্যতীত জবাব দেয়, মরে যাব খুশিতে রে। তানহা নিষ্পলক কণ্ঠে বলল, এই জন্যই ভাইয়া বলছে না, উনি চান তুই বেঁচে থাক। আমি এখন চাই উনি না বলুক। অকালে বেস্ট ফ্রেন্ড হারাতে কে চায় বল? পিউ ভ্রু কুচকে তাকায়। তানহা চোখ টিপে বলে, একটা ছেলে প্রপোজ করেছে কাল, এক্সাম শেষে একসেপ্ট করব। আমার তো তোর মতো হ্যান্ডসাম ফিক্সড কাজিন নেই, যা আছে সব কোলে নিয়ে ঘুরতে হয়। তাই বাইরেই দেখি অন্যের কাজিনকে পটিয়ে বিয়ে করা যায় কিনা। শেষ দিকে তার দুঃখিত সুর। পিউ শুনে শব্দ করে হেসে ফেলল। সে প্রথম দফায় ভ্যাংচি কাটলেও পরপরে হেসে ওঠে নিজেও। নরম সকালে কলেজের আঙ্গিনা ভরে যায় দুটি কিশোরী কন্যার ঝলমলে প্রাণবন্ত হাস্য উল্লাসী। তানহা কি মনে করে হঠাৎ সচলিত হলো, লাফ দিয়ে নামলো বসা থেকে। উজ্জ্বল চিত্রে বলল, আজ তোর মন ভালো, কাল এক্সাম নেই, চল না কোথাও থেকে ঘুরে আসি। কোথায় যাবি? বোটানিক্যালে। পিউ চোখ বড় করে বলল, না না, ধূসর ভাই জানলে জিন্দা কবর দেবেন, ওটা ভালো জায়গা নয় তো। তানহা মাছি তাড়ানোর ভঙ্গি করে বলল, আরে জানবেই না, চুপি চুপি যাব, আর শুধু আমরা না, প্রিয়াঙ্কা ওদেরও নিয়ে যাব। কিন্তু চল না পাখি, যাব, কটা ছবি তুলবো, চলে আসবো। আর তাছাড়া তোর যে কানের পাশে দিয়ে একটা গুলি গেল, এর জন্য একটা ট্রিট কি আমার পাওনা পাওনা নয়? পিউ একটু ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, আগে এক্সাম তো দিই, তারপর যাব, কিন্তু বেশিক্ষণ থাকবো না। ওকে ওকে, ডান, চল হলে গিয়ে বসি। পিউ নেমে দাঁড়ায়, ফাইল হাতে নিয়ে তুলে বলে, চল। পরীক্ষা শেষ হলো। পাক্কা 3 ঘন্টা বসে লিখে লিখে পিউয়ের আঙ্গুল হাত ব্যথা, তাও স্বতঃস্ফূর্ত ভাবে হেলে দুলে বের হয়। বাইরে আসতেই তানহা পাকড়াও করে বলল,
কি লিখেছিস এত? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আরে ওই। তানহা কথা সম্পূর্ণ করতে দিল না, ব্যস্ত কণ্ঠে বলল, আচ্ছা বাদ দে, চল না ফুচকা খাবো। বলতে বলতে হাত ধরে টানলো সে। পিউ হোঁচট খেতে খেতেও সামলে নেয়, পা মেলায়। ওরা দুজন ছাড়াও প্রিয়াঙ্কা, সনিয়া এসে দলে ভিড়ে। চারজন মিলে 4 প্লেট ফুচকা অর্ডার করলো। নম্রকণ্ঠে আবদার করলো বোম্বাই মরিচ সাথে মিষ্টি টক দেওয়ার। সনিয়া একাই নিল ঝাল টক। দোকানি চোখের পলকে 4 প্লেট ফুচকা বানিয়ে ফেললেন। কথা মতো এক একজনের হাতে দিলেন। পিউ একটা মুখে পুড়তে যাবে সেইক্ষণে এসে পাশে দাঁড়ালো মৃণাল। টেনে টেনে ডানলো, ভাবি। পিউ তাকালো ওকে দেখতেই, ভ্রু কুঁচকে বলল, আপনি আবার? জি। কি চাই আজ? ওই আগের বিষয়টাই, খাবার দিতে এসেছি। আমি পৌঁছাতে পৌঁছাতে আপনি হলে ঢুকে গিয়েছিলেন বলে দিতে পারিনি, তাই এখন দিতে এলাম। তানহা জিজ্ঞেস করলো, কে রে পিউ? পিউয়ের অনীহ জবাব, আমার আচমকা আকাশ থেকে টপকে পড়া জামাইয়ের ভাই। মৃণাল বিনীত কণ্ঠে প্রতিবাদ করল, না ভাবি, আমার ভাই আচমকা টপকে পড়া নয়। থাক, গভীরে না যাই, নিন খাবার নিন। সে বাড়িয়ে দিল প্যাকেট। আজও সেই ফুডপান্ডা থেকে আগত। পিউ মহাবিরক্ত হলো, ধরল না, ছুলো না, মুখের উপর বলল, এক্ষুনি খাবার সময় তো বিদায় হন, না হলে খুব খারাপ হবে। মৃণালের হাসি হাসি মুখটা নিভে গেল। অবাক হয়ে বলল, সে কি, কেন রাগ করলেন কেন ভাবি? পিউ বলল, আশ্চর্য, রাগ করার কি আছে, ইচ্ছে করছে না তাই নেব না। নিতে যে হবেই, ভাইয়ের করা আদেশ, না হলে রেগে যাবেন। পিউ শব্দ করে বাটিটা ভ্যানের উপর রাখলো, কোমরে হাত দিয়ে বলল, কোন চুলোর ভাই? আজ বলতে হবে, এই ভাই আপনার উদয় হয়েছে কোত্থেকে? কোশমিন কালেও আমি আপনাকে দেখিনি, আপনার চেহারার মিল আছে এরকম কাউকেও দেখিনি, তো কিভাবে আপনার ভাইকে বিয়ে করেছি? কোন কাজী অফিসে গিয়ে? কাবিন কত ছিল? মৃণাল মিটিমিটি হাসলো। পিউ তাজ্জব হয়ে বলল, আরে হাসছেন কেন? ইয়ে এমনই, বলছিলাম যে আমার না দেরি হয়ে যাচ্ছে ভাবি, খাবারটা যদি নিতেন। তানহা খেকিয়ে বলল, আরে ভাই রাখুন আপনার খাবার, আমি বেশ বুঝতে পারছি আসলে এই ভাবিটাবি ডাকা একটা চাল, উনি ইনিয়ে বিনিয়ে ফ্লার্ট করছেন তোকে, বুঝলি পিউ? পিউ অক্ষি যুগল বিকট করতেই মৃণাল জিভ কেটে দুগাল চর মেরে বলল, আস্তাক ফিরুল্লাহ, আমি ভাইয়ের ভক্ত, ওনার স্ত্রী আমার বোন। পিউ দাঁত চেপে কটমট করে তাকালো। প্রিয়াঙ্কা, সনিয়া হাবলার মতো তাকিয়ে আছে। সে হাসার চেষ্টা করে বলল, ভাবি রাগ করলেন? পিউ চবর্গীয় শব্দ করে, কপালের ওপর টাস করে চর দিয়ে প্রকাশ করে বিরক্তি। বেশ বুঝলো যতক্ষণ না খাবার নিচ্ছে নিস্তার নেই, এই ছেলে যাবে না, বাধ্য হয়ে হাত পাতল। দিন। মৃণালের চোয়াল ভরল হাসিতে, এই নিন। তারপর হেসে হেসে সাইকেল চালিয়ে বিদেয় হলো সে। পিউ দীর্ঘশ্বাস ফেলল। তানহার দিকে ফিরতেই দেখলো সে ভাবুক হয়ে তাকিয়ে। পিউ ভ্রু চায়, তোর আবার কি হলো? ভাবছি। কি? এসব ধূসর ভাইয়ের কাজ নয় তো? পিউ সচকিত হয়, সজাগ হয় মস্তিষ্কের নিয়রণ। আসলেই তো কাজটা ওনার নয় তো? রাজধানীর ভেতরে সবুজের রাজ্য হলো বোটানিক্যাল গার্ডেন, জাতীয় উদ্ভিদ উদ্যান হিসেবে 800 প্রজাতির বৃক্ষের জন্য এর পরিচিত। অথচ বর্তমানে প্রেমিক প্রেমিকাদের ভিড়ে এখানে পা রাখার জো নেই। পরিবার নিয়ে আসার তো প্রশ্নই ওঠে না। ঝোপঝাড়ে ব্যাঙের বদলে ঘাড়ছে শত শত কপতি, পারলে সাপের গর্তে গড়ে ফেলত স্থান। এখানে সেখানে শুধু জড়ো পেতে বসে থাকে। তানহা আশেপাশে দেখে, নাক মুখ কুচকাচ্ছে বারবার। শেষবার একজোড়া কাপল দেখে পিউয়ের কানের কাছে মুখ এনে বলে, দেখেছিস কি বেহায়া, পাবলিক প্লেসে বয়ফ্রেন্ডের মাথা কোলে নিয়ে বসে আছে। চাপা কণ্ঠ, অথচ শুনে নিল বাকিরা। প্রিয়াঙ্কা ভ্রু গোটায়, তাতে তোর কি কোনো সমস্যা আছে? পিউ বলল, আলবাত সমস্যা, এরা এরকম খুল্লাম প্রেম করছে কেন? লজ্জা শরম নেই নাকি? তুই আর মুখ খুলিস না বোন, এতদিনে ধূসর ভাইয়ের সাথে প্রেমটা হয়ে গেলে নিজে এই জায়গায় থাকতি। পিউ চোখ কপালে তুলে বলল, আমি? কি যাতা বলছিস? ধূসর ভাই সামনে এলেই আমার নিঃশ্বাস আটকে আসে, ভেতরে ভেতরে দাপাদাপি করি গলা কাটার মুরগির মতো। আর তো এইসব যখন প্রথমবার। বলতে বলতে থেমে গেল পিউ। ধূসর ভাই চুমু খেয়েছে, সে কি আর সবাইকে বলা যায়? এসব তো নিজেদের একান্ত মুহূর্ত। ওই দিন তার কি অবস্থা হয়েছিল সেই জানে।
অজ্ঞাত পেত আরেকটু হলেই নেত্রপটে সে চিত্র জেগে উঠতে ভেতরটা লতিয়ে আসে কুষ্টায়। যে মানুষটা চোখ তুলে তাকানো মানে তার বিরস পৃথিবী অনিন্দ, সেই মানুষের ঠোঁটের ছোঁয়া ঠিক কী নামে সংজ্ঞায়িত করলে যত্তসই হবে। তানহা শুধালো, কি আটকে গেলি নাকি? নেটওয়ার্ক স্লো। পিউ প্রসঙ্গ পাল্টাতে বলল, চুপ কর আর আয় ছবি তুলি সবাই। সোনালি বলল, তোর ফোন থেকে তুলবো? আমার ক্যামেরা ভালো না, তোরটা সুন্দর। আচ্ছা আয়। চারজন গলা ধরে দাঁড়ালো। তানহা দলের মধ্যে লম্বা। সে সামনে গিয়ে ফোন উঁচু করে ধরল, তারপর কতগুলো ক্লিক করে নামিয়ে আনতেই সবাই ঝাঁপিয়ে পড়ল। কাকে কেমন লাগছে দেখতে? প্রিয়াঙ্কা বলল, এই আমার সিঙ্গেল কয়েকটা ছবি তুলে দিবি কেউ? পিউ বলল, কলেজ ইউনিফর্ম পরেও তোর এত ছবি তুলতে মন চায়? দে না দুটো তুলে, ভালো না তুই? আচ্ছা, কোথায় দাঁড়িয়ে তুলবি? তানহা হাত ইশারা করে দেখালো, ওই গাছটার নিচে যা, রোদ পড়বে মুখে, দারুণ আসবে। প্রিয়াঙ্কা হৈ হৈ করে ছুটে গেল। পিউ চলল পিছনে। সে গাছের সাথে হেলান দিয়ে দাঁড়ালো, তাকায় আরেক দিকে। এটাই ছবির পোজ? পিউ ক্যামেরায় ক্লিক করতে করতে বলল, হাস। অনেকগুলো ছবি তোলার পর ক্ষান্ত হয় মেয়েটা। এগিয়ে এসে বলল, দেখি কেমন হয়েছে। পিউ গ্যালারি বের করে দেয়। স্ক্রিপ্ট করে করে এক একটা ছবি টেনে টেনে দেখল প্রিয়াঙ্কা। পিউয়ের চোখেও তখন স্ক্রিনেই। আচমকা একটা ছবিতে অক্ষিপট আটকে গেল। প্রিয়াঙ্কা ঠেলে সরাতে গেলেই ব্যস্ত কণ্ঠে বলল, দাঁড়া দাঁড়া। তারপর নিচে টেনে আগের ছবিটা আনলো, যতটুকু সাধ্য জুম করলো। ছবির পিছনে বেঞ্চে বসা এক এক জোড়া কপোতি বন্দী হয়েছে ক্যামেরায়। দুজনের গালের একাংশ দৃশ্যমান, অথচ পিউর চিনতে অসুবিধা হয় না এরা কারা। বিষয়টি তার মস্তক ভেদ করে চলে যায়। থিতিয়ে আসে সব। শুকিয়ে আসা উষ্ঠযুগল বারবার জিভে ভিজিয়ে ছবিটা দেখতে থাকে। প্রিয়াঙ্কা কৌতূহল শুধায়, কিছু হয়েছে? পিউ কম্পিত চোখ তুলল, তার হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বলল, এখানে দাঁড়া, আমি আসছি। উত্তরের আশা না করে ব্যস্ত পায়ে এগিয়ে গেল সে। তানহার কাছে এসে শুধালো, কই গেল? জানি না তো। একটা শান বাতানো বেঞ্চে বসে দুটি ছেলে মেয়ে, মাঝখানে কিঞ্চিত দূরত্ব নেই তাদের। ছেলেটার লম্বা হাত ছড়িয়ে রাখা, যা ছুঁয়েছে মেয়েটার কাঁধ। বাদামের খোসা ছিলে এগিয়ে দেয় সে। মেয়েটি আনন্দ করে তৃপ্তি সমিত মুখে পড়ে। তার ঠোঁটের আশেপাশে লেগে থাকা অবশিষ্ট অংশ ছেলেটির মাঝে মধ্যে মুছিয়ে দেয় সযত্নে। দুজনেই ব্যস্ত নিজেদের আলাপে। চারপাশের কোনো দিকেই কান নেই, মন নেই, দৃষ্টি তো বহুদূর। মেয়েটির অধর জুড়ে বিস্তৃত হাসি, আর তাদের কিছু কথা কানে আসে পিউর। জড়িভূত সে দাঁড়িয়ে থাকে আড়ালে। এই দৃশ্য, এই কথোপকথন তার স্নায়ু কপিত আহত করে। বুঝতে আর এক ফোঁটাও বাকি নেই কিছু। ইকবাল আর পুষ্পর 2 বছরের সম্পর্ক আজ প্রথমবার প্রকাশ এলো। পিউ এক এক করে সমস্ত কথা মিলিয়ে ফেলল। জানালা দিয়ে পুষ্পর উকিঝুঁকি মারার সেই ঘটনা, গভীর রাতে পাঁচিল টপকানো ছেলেটি পুষ্পর ইউনিভার্সিটি যাওয়ার দিন ইকবালের হঠাৎ আগমন, তার অজ্ঞাত ফোন, তারপর গ্রামের পদার্পণ। পিউ আস্তে ধীরে সব হিসেবে গেঁথে নেয় মাথাটা। ওরা দুজন দুজনকে ভালোবাসে? তাহলে সাদিব ভাইয়া? সেজ মাঝে ওদের বিয়ে ঠিক করলেন, তার কি হবে? ততক্ষণে তানহারা ওর পাশে এসে দাঁড়ায়। তানহা কাঁধে হাত রেখে ধ্যান ভাঙ্গায় তার। মেয়েটা কিছু বলতে চাইলে পিউ ঠোঁটে তর্জনে চেপে থামতে বোঝায়। আরেকবার তাকায় পুষ্প আর ইকবালের দিকে, তারপর নিঃশব্দে প্রস্থান নেয়। পিউ গার্ডেনে আর বসেনি, একটা মুহূর্ত থাকেনি। তার উদাসীনী ভাবমূর্তি অন্যদের আনন্দের জল ঢালে, বুঝিয়ে দেয় কিছু একটা হয়েছে। তানহা পুষ্পকে চেনে, সেও বুঝলো ঘটনাচক্র, কিন্তু বাকিদের সামনে মুখ খোলেনি, নির্লিপ্ত পিউকে প্রশ্ন করেনি। চিন্তান্বিত বিস্মিত সে নিজেও। সাদিফের সাথে পুষ্পর বিয়ের কথা বলেছিল পিউ, সে সবটাই জানে। কিন্তু পুষ্প আপু অন্য কারো সাথে প্রেমের সম্পর্কে কি হবে এখন? পিউ যতটা প্রাণোচ্ছল ছিল, আজ সব মাটিতে মিশে গিয়েছে। বাড়িতে ঢুকতেই সকল দুর্ভাগ্যবনা একসঙ্গে আছড়ে পড়ল মাথায়। বসার ঘরে তখন পরিবারের সবাই। তন্মধ্যে একজনকে দেখে চৌকাঠে থমকে রইল সে। আজমল ফিরেছেন রাঙামাটি থেকে, চুমুক দিচ্ছেন লেবুর শরবতে। রান্নাঘর থেকে ভেসে আসছে সুঘ্রাণ।
সে যে আসবেন কেউ জানতই না। চমক দিতে চেয়েছিলেন, সফল হয়েছেন। উৎসবে মুখর পরিবেশ প্রস্তুত। বাবা চাচার অফিসে ফেলে বাড়িতে হাজির। 6 মাস পর ভাইয়ের সাক্ষাৎ হুল্লোড় বাঁধিয়েছে ঘরে। অথচ পিউ অন্তরপুরে একটু আনন্দের তোল পেল না। সেজো চাচুর আগমন কিছু পুরনো কথা মনে করিয়ে দেয়। মুখটা ফ্যাকাশে হয়ে আসে। সেজো মাকে বলতে শুনেছিল না, তুমি ফিরলেই বিয়ের কথা তুলব। পিউয়ের বকছেদ করে উঠল আশঙ্কায়। সেজো চাচু ফিরেছেন, তাহলে এখন সাদিম ভাইয়ের সঙ্গে আপুর বিয়ের আলোচনা হবে। অথচ সে আগেই মন দিয়ে বসেছে ইকবাল ভাইকে। নিশ্চয়ই আপু রাজি হবে না বিয়েতে। আপু রাজি না হলে সেজো মা কষ্ট পাবেন, মন ক্ষুণ্ণ হবেন। আর তারপর তারপর ওদের এই একান্নবর্তী পরিবার ভাঙ্গন ধরবে না তো? পিউয়ের চেহারা শুকনো হয়ে আসে, মাথার ভাঙ্গে অন্তর্রিক্ষ। পিউ মাঝে ওখানে দাঁড়িয়ে কেন? এদিকে এসো। আজমলের স্ফুট আওয়াজ পিউয়ের সম্বিত ফেরায়। ঠেলে ঠুলে জোর করে হাসি ফোটায় উষ্ঠে। কাপা পায়ে এগিয়ে যায়, সালাম দিয়ে রুদ্ধ কণ্ঠে। আজমল জবাব দিয়ে স্নেহের হাত বাড়িয়ে কাছে ডাকলেন। পিউ গেল, চাচার গলা জড়িয়ে ধরল, কিন্তু ভেতর থেকে হাতিয়েও উচ্ছলতার খোঁজ পায় না। আজমল কত কিছু কিনেছেন, বাড়ির সবার জন্য টুকিটাকি এনেছেন। পিউর কাছে তালিকায় অত সব জিনিসপত্র তার নিষ্প্রুত উত্তেজনার ফেরত আনতে ব্যর্থ। আজমলের পাশে বসে ঘরভর্তি মানুষগুলোর মুখ একবার একবার দেখল। এই গল্প, এই হাসি, এই আনন্দ সব একই রকম কিভাবে থামাবে? কোনো ফাটল ধরবে না তো? সেজো মায়ের সাথে এই সুসম্পর্ক বজায় রইবে তো ওদের? তার দুশ্চিন্তায় হৃদয় কাঁপছে। সে তো নিজের বাবাকে চেনে। সেজো চাচুর একবার ছেলের জন্য আপুকে চাইলে ফেরাবেন না উনি। ভাইয়ের আবদার মাথা পেতে পূরণ করবেন। আপু কেঁদে মরে গেলেও শুনবেন না বারণ। পিউ আর ভাবতে পারল না। চক্ষু বুজে আসছে ক্লান্তিতে। রাজ্যের সব চিন্তা কেন ওর এই ক্ষুদ্র মস্তিষ্কে আসবে? একবার ধূসর ভাই, একবার আপু, সবাই মিলে কেন এরকম করছে? কেন আপু আগে জানালো না এই সত্যিটা? জানলে সেদিনই সোজা মাকে নিষেধ করতো সে। এতটা দিন ধরে বোনের স্বপ্ন একটু তো কম হতো? কত নাটক, কত লুকোচুরি ইকবাল ভাইয়ার বা কী করে পারলেন লোকাতে? অভিমানী কিশোরী মন আবার ছুঁয়ে যায়। তীব্র অনুরাগ হানা দেয় ভেতরে। চটপটে পিউর দুরন্ত পনা আশানুরূপ পায় না আজমল। জিজ্ঞেস করেন, তুমি কি অসুস্থ পিউমা? পিউ দুদিকে মাথা নাড়ল, বলল, একটু ক্লান্ত, ফ্রেশ হয়ে আসি চাচ্ছু। হ্যাঁ হ্যাঁ যাও, পরীক্ষা কেমন দিলে? ভালো। তারপর মৃদু পায়ে ঘরের দিকে এগোয় সে। দৌড় চাপিয়ে দিতে চোখ ছাপিয়ে অশ্রু নামল। সাংঘাতিক ঝড়ে পরিবারটা এলোমেলো হয়ে না যায়? জন্ম থেকে পেয়ে আসা মানুষগুলো মায়া মায়া মমতাময়ী সব মায়েদের ছায়া। মেল বন্ধনে এই পরিজন দুভাগ হলে সহ্য করতে পারবে না তো সে। পিউয়ের কান্নার ধমকে কণ্ঠনালী বন্ধ। সব খারাপ কেন ওর সাথেই ঘটবে? কেন? মিটিং শেষ। মার্কা সিলেকশন হলো লটারিতে। মেয়র নির্বাচনের ধূসরের দল দাঁড়াবে টর্চ মার্কা নিয়ে। আর আজই প্রথম রাজপথে নেমেছে ওদের দলীয় স্লোগান। ধূসর আর গেল না সেখানে। মিটিংয়ের আগে আগে হন্তদন্ত হয়ে ইকবাল হাজির হওয়ায় শাস্তিস্বরূপ ওকেই পাঠিয়েছে। বেচারা গিয়েছেও হাসি মুখে। ধূসর এতটা সামলায় বলেই সে গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াতে সক্ষম। পুষ্পটার সাথেও হয় দৈশিক সাক্ষাৎ, মাঝে মধ্যে হাসি পায় ভালো মানুষ ছেলেটার থেকে সুযোগ নিয়ে ওরই বোনের সঙ্গে প্রেম করছে বলে। আবার ভয় লাগে, যেদিন ধূসর জানবে কটা হাড় যে ভাঙবে তার। ভাঙলে ভাঙুক, ওর অধিকার আছে ভাঙ্গার, কিন্তু ভুল না বুঝুক, বন্ধুত্ব নষ্ট না হোক, এই ভয়ে মাসের পর মাস পুষ্পর ডাকে সাড়া দিতে পারেনি। ধূসরের মতো অনুভূতি আটকে রাখার প্রবল ক্ষমতা তার ছিল না। শেষমেশ অসফল হয়েছে। ভাগ্যিস হয়েছিল, না হলে পুষ্পরাণী মিস হয়ে যেত কপাল থেকে। একটা পুষ্পের জন্য ইকবাল শরীরের 100টা হাড় বিসর্জন দিতেও প্রস্তুত। ধূসর যখন বাড়িতে ফিরে তখন মহল নিস্তব। সে যে যার ঘরে। কেউ বা ঘুমিয়ে। আজমল বাড়ি ফিরেই তাকে ফোন করেছিলেন। সে চেষ্টাও করেছে তাড়াতাড়ি ফেরার, কোনো ক্রমেই কুলিয়ে উঠতে পারল না। ধূসর ভাবল একবার দেখা করবে, এখন, পরে আর গেল না। চাচু জার্নি করে এসেছেন যখন বিশ্রাম নিক, আগামীকাল তো দেখা হচ্ছে। নিজের কামরায় ঢোকার পূর্বে অভ্যাসগত
আরেকটা ঘরে চোখ বোলালো ধূসর। আলো নেভানো, দরজা খোলা। অমনি ভ্রু বেঁকে এলো তার, দুপা এগিয়ে ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। পিউ রুমে নেই। রাত তো অনেক, পরীক্ষা চললে এই সময়টায় পড়ার টেবিলে থাকেও, সারা বছর পড়ে না বলে আগের রাতে নিউটন বনে যায়। সেই মেয়ে আজ বাতি নিভিয়ে কৌতূহলী ধূসর ভেতরে ঢোকে। জানালা গলে আসা আলোয় বেশ বুঝছে বিছানাটা ফাঁকা। মেয়েটা গেল কোথায়? ধূসর আবার নিচে নামলো দোতলা থেকে। বসার ঘরের দুমাথা, রান্নাঘর সব জায়গায় দেখলো। সন্দেহে পরীক্ষা করলো নিজের নিজের কামরায়ও, অথচ কোথাও নেই পিউ। সবশেষে মাথায় এলো ছাদের কথা। রাত 1টা পেরিয়ে পিউ ভীতু। ছাদে থাকার কথাই নয়, বাড়ির ভেতর নেই যখন হয়তো ওখানেই। ধূসর অতশত হিসেব কষতে গেল না, উদ্ভ্রান্ত ভঙ্গিতে পা বাড়ালো। ছাদের দরজাটা হা করে খোলা, অন্য সময় লাগানো থাকে ভেতর থেকে। ধূসর ছটপটে কদমে ছাদে এসে দাঁড়ায়। রেলিং ঘেঁষে দাঁড়ানো পিউকে দেখতেই প্রাণ সঞ্চার ঘটে। বুকে হাত দিয়ে ঠোঁট ফুলে শ্বাস ফেলল সে। পরপর রুর চোখে তাকালো। বিগড়ে গেছে মেজাজ, জোরালো পায়ে এগিয়ে গেল। কথাবার্তা ছাড়াই পিউর কোনোই চিপে নিজের দিকে ঘোরালো। ফটাফট ধমক ছুড়ল, সমস্যা কি তোর, এত রাতে ছাদে? পিউ চমকে গেল, ঘাবড়ালো। ধূসরকে দেখে পরিমাণ ছাড়ল সেসব, কিন্তু তার মুখশ্রী পরিলক্ষিত হতেই ধূসরের কথা থেমে যায়। পিউর ভেজা গাল, নেত্রযুগল শূন্য ওঠা রাগটুকু মিশিয়ে নেয় হাওয়ায়। উল্টে উদ্বিগ্ন হয়ে তাকালো। পিউর চোখ বেয়ে টপটপ করে গড়িয়ে পড়ছে অশ্রু, ঠোঁট ফুলছে সেই দমকে। ধূসরের ষোলপ্রান্ত জড়ো হয়ে আসে। সে তো সব ঝামেলার ইতি টেনেছে কাল, নতুন করে তো কিছু করেনি। তবে কাছে কেন মেয়েটা? অধীর গলায় বলল, কি হয়েছে তোর? বলতে দেরি, অনতি বিলম্ব পিউ বুকের উপর ঝাঁপ দেয়। প্রথমবার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তাকে। মানুষ যখন খুব দুঃখ পায়, কাছের কাউকে দেখা, তার সান্নিধ্য সেই দুঃখে উগলে তার অনেক দ্বিগুণ। পিউর এলো। ধূসর তো ওর কাছের মানুষ নয়, বরং এই বসুন্ধরায় তার সর্বাধিক প্রিয় মানুষ। ধূসর থমকে গেছে। বিস্ময়ে তো ভূত সে তৈরি না থাকায় সহসা পিছিয়ে গেল এক কদম। পিউ শক্ত হাতে ঝাপটে ধরে কেঁদে ওঠে, হু হু করে শব্দ করে। আশঙ্কায় ধূসরের মাথা ফাঁকা হয়ে আসে, ভীতিতে রুদ্ধ হয় শ্বাস। হাঁসফাঁস করে ভেতরটা। পিউ কেঁদেছে, বহুবার কেঁদেছে, কিন্তু তাতে ভিন্নতা ছিল। এইভাবে তাকে জড়িয়ে কাঁদেনি। ধূসর অধৈর্য হাত রাখে পিউর মাথায়, অথচ খুব ধীরস্থির কণ্ঠে জানতে চায়, কাঁদছিস কেন? কি কি তুই কি কিছু বলতে চাচ্ছিস? পিউ জবাব দিল না, কাঁদছে তখনও। ধূসর আবারও শুধালো, পরীক্ষা কি খারাপ হয়েছে তোর? পিউ নাক টেনে দুদিকে মাথা নাড়ে। ধূসর বুক থেকে ওর মাথাটা সরিয়ে আনলো, তুলতুলে গাল দুটো নিরেট হস্ত তালু ধরল, চোখে মুখে প্রশ্রয় ঢেলে অত্যাধিক মোলায়েম সুরে শুধালো, তাহলে কাঁদছিস কেন? আবার কেউ আমার নামে লিখেছে হাতে, নাকি কেউ আমাকে জড়িয়ে ধরেছে? ধূসর অপ্রকাশ্য চাইল পিউ সহজ হোক, কিন্তু হলো না। উল্টে সপ্তদশী মেয়ের কটরের জল উপচে পড়ে গাল থেকে, গলায় গড়ায় বিশ্রামহীন। বোঝার স্বরে শঙ্কা নিয়ে বলল, খুব বড় ঝড় আসতে চলেছে ধূসর ভাই। সেই ঝড়ে আমাদের পরিবারটা এলোমেলো হয়ে যাবে না তো? ধূসরের সাবলীল অভিপ্রায় চট করে বদলে গেল। পরিবার শব্দটায় টনক নড়ল মস্তিষ্কের। গুরুতর কণ্ঠে বলল, খুলে বল। পিউ বুঝতে পারল না কি বলবে। সত্যিটা জানার পর ধূসরের প্রতিক্রিয়া ভেবেই জমে যাচ্ছে তুষারের ন্যায়। যে দুজনের মানুষকে ঘিরে প্রসঙ্গ, একজন ওনার প্রাণের বন্ধু, অন্যজন তার বোন। ধূসর ভাইয়ের রাগ সে জানে, যদি ইকবাল ভাইয়ের সাথে বন্ধুত্বটা নষ্ট করে দেয়। আজকে পিওর সংকুচিত চোখ মুখ ধূসরের উপর প্রভাব ফেলল না। সে উৎকণ্ঠিত, অসহনীয় পুরো কণ্ঠে বলল, তুই বলবি পিউ? পিউয়ের শরীর কাঁপছে, বীভৎস তার অঙ্গ প্রত্যঙ্গ। বলবে কি বলবে না দ্বিধাদ্বন্দ্বে মস্তিষ্ক চৌচির। সময় নিয়ে ধূসরের চোখের দিকে তাকায়। আরেকটু অক্ষিপট বলতে বাধ্য করে। পিউ বেগ নিয়ে জিভ ঠেলে জানায়, ইকবাল ভাইয়া আর আপু দুজনকে ভালোবাসে। সপ্তদশের কিশোরী মেয়ের ভেতরটা দুঃসহ দুর্নিবার। চোখের কোণা ভরা টলটলে অশ্রু চাঁদের আলোতে জ্বলছে।
সদ্য বলা কথায় সে নিজেই ভীত শঙ্কিত, চিন্তান্বিত তার দৃষ্টি। ধূসর ভাই কি বলবেন, কি করবেন, বিভ্রান্ত মস্তক। ধূসর ভাইয়ের রাগে আগুন হওয়া চেহারা চোখে ভাসে, বেপরোয়া তার ক্রুদ্ধতা মনে পড়ে, দেহটা কম্পিত হয় আতকে। এই যে সে বোম ব্লাস্ট করলো, কি হবে এখন? পিউ যখন গভীর দুশ্চিন্তায় ডুবেছে, সেই ক্ষণে ধূসরের অনাকাঙ্ক্ষিত নিরুদ্বেগ সুর ভেসে এলো। তো? পিউ আশ্চর্য বনে তাকালো। ধূসরের উদ্বেগহীন শ্যামলা চেহারায় পূর্ণ দৃষ্টি বোলালো। ঘন পল্লব দুবার ঝাপটে বলল, তো মানে? পুষ্প, ইকবাল দুজন দুজনকে ভালোবাসে তো? পিউ প্রচণ্ড বিস্মিত হয়ে বলল, আপনি অবাক হননি? না। কেন? ধূসর দৃষ্টি ফিরিয়ে বলল, আমি জানি এসব। পিউয়ের ঠোঁট দুটো যেন নিজ ও শক্তিতে আলগা হয়ে বসল, সদ্য আকাশ ফেটে মাটিতে পড়ল যেন। চোখ জোড়া কটল ছাড়িয়ে বলল, কি বলছেন? ধূসর সুরনেত্রে তাকালো, বলল, কেন, তোর কি মনে হয় আমার কাছে মানুষরা আমার নাকের ডগা দিয়ে কিছু করবে আর টের পাবো না আমি? একটা নির্বোধ আমি? পিউ বিচলিত হয়ে ঢোক গেলে, বারংবার ঠোঁট ভেজায় জিভে, মস্তিষ্ক শূন্য, শিথিলভাবে দুদিকে মস্তক নেড়ে বোঝালো, না, ধূসরবাই নির্বোধ হতেই পারে না। কিন্তু এরকম একটা কথা জেনেও উনি এত নির্লিপ্ত কী করে? তার অশান্ত অনিশ্চিত চাউনিতে ধূসরের লোচন কয়েক পল চেয়ে থেকে যেন পড়ে নিল ভেতরের কথা। নিজে থেকে বলল, পুষ্প যে ইকবালকে ভালোবাসে আমি 2 বছর আগে থেকে জানি। পিউ হোঁচট খায়, বিস্ময় নিস্তব্ধ হয়, চোখের জল সেই কখন উবে গেছে। শুকনো কটর দুটো এখন প্রকাণ্ড রূপে। ওদের প্রেমের শুরু কখন, কোথায় যাচ্ছে, কবে দেখা করছে, প্রত্যেকটা খবর আমার নখদর্পণে। পিউ পিউ অস্পষ্ট কণ্ঠে বলল, কি? আমরা পুষ্পর ভার্সিটি গিয়েছিলাম, মনে আছে তোর? পিউ ব্যস্ত মাথা দোলালো, মনে আছে বোঝাতে। ধূসর বলল, ইকবাল সেদিন এসেছিল শুধুমাত্র পুষ্পকে সেভ করতে। আমাকে বাচ্চাদের মতো একটা কিছু বুঝিয়ে দেয় রেখে চলে গেল। ভেবেছিলাম আমি বুঝিনি, কিন্তু ওদের মাথাতেও নেই আমি সবটা জানি। রেজাল্টের জন্য নয়, ওর ডিপার্টমেন্ট হেড কেন ডেকেছিল সেটাও আমি জানি। ইনফ্যাক্ট তোর নানা বাড়িতে ইকবালের হঠাৎ আসা আমার জন্য নয়, পুষ্পর জন্য, ওটাও আমি জানি। পিউ হাঁ করে বলল, সব জেনেও আপনি চুপ করেছিলেন ধূসর ভাই, কেন? ধূসর প্রথমেই জবাব দিল না। বাম দিকে পাতা সেই লোহার চেয়ার টেবিলের দিকে এগিয়ে গেল। চেয়ারে বসে পাশেরটা চোখ দিয়ে ইশারা করে বলল, বস। পিউ থম ধরে দাঁড়িয়েছিল, কথাটা নড়েচড়ে হেঁটে আসে, আলগোছে বসে। একটা মুহূর্ত তার চক্ষুদ্বয় ধূসরের মুখ থেকে সরেনি। তার ব্যগ্র চাহনিতে অনেক প্রশ্ন, পাশাপাশি রাজত্ব করেছে ভয়। সে যে কৌতূহলে এখন ডানা ঝাপটাবে, ধূসর ভাই কি উত্তর দেবেন সবটার? অর্ধেক কথা বলে মুখে তালা ঝোলাবেন না তো? পিউ ঘুরিয়ে পিছিয়ে আগের প্রসঙ্গে ফিরে এলো, কণ্ঠ নরম করে বলল, আপনাকে দেখে কখনো মনে হয়নি আপনি সব জানতেন। ধূসর বক্র হাসে, যেন কৌতুক শুনল কেবল। হাসিটা পিউকে বিভ্রম ভোগাতে যথেষ্ট। সে কি হাসার মতো কিছু বলেছে? ঠোঁট ফুলিয়ে মিনমিন করে বলল, হাসছেন কেন? ধূসর সোজাসাপটা উত্তর দেয় না, উল্টে প্রশ্ন করল, তুই এত বোকা কেন? পিউ ভ্রু বুঝালো, আমি কি করলাম? ধূসরের হাসি মুছে যায়, অদ্ভুত গলায় আওড়ায়, আমাকে বুঝতে তোর আরও 17 বছর সময় লাগবে পিউ। তখনও পারবে কিনা সন্দেহ। পিউ চুপ করে গেল, চেয়ে রইল এক ধ্যানে। মনে মনে বলল, 17 বছর কেন ধূসর ভাই? প্রসঙ্গ আপনার হলে 1700 বছরও কার্পণ্য করব না আমি। মুখে বলল, উত্তরটা দিচ্ছেন না। কোনটা? আপুর ব্যাপারে কেন চুপ করেছিলেন? ইচ্ছে করে। ইচ্ছে করে কেন? ধূসর একটু চুপ থেকে বলল, ইকবাল আমার জন্য প্রথম প্রথম পুষ্পকে প্রত্যাখ্যান করত, অথচ সে নিজেও হাবুডুবু খাচ্ছিল ওর প্রেমে। ভাবতো যদি আমাদের বন্ধুত্ব নষ্ট হয়, যদি আমি ভুল বুঝি। বলতে বলতে হাসল সে। পিউ গভীর চোখে দেখে সেই অমায়িক হাসি। এই হাসি দেখলে তার বক্ষ আলোড়িত হয়। ধূসর জানালো, এসবের জন্য ইকবাল আগাতো না আমি জানি, পরবর্তীতে পারিনি।
অনুভূতি সামলানো সবার সাধ্যে নেই। আমি সব জেনেও ভান করতাম কিছু জানি না। ওরা লুকিয়ে রাখতে চাইছিল, যখন আমি না হয় সাহায্য করলাম তাতে। পিউ চোখ বড় বড় করে বলল, এর মানে আপনি ওনাদের সম্পর্কটা নিয়ে রাজি? বলার সময় উজ্জ্বল শোনালো তার কণ্ঠ, যেন ধূসর হ্যাঁ বললে লাফিয়ে উঠবে। ধূসরের জবাব, রাজি না হওয়ার কিছু নেই। ইকবালকে আমি চিনি, স্বর্ণের টুকরা বলা যায়। যদি ভালো না হতো প্রথম দিনই সবার আগে ওদের প্রেমে আমি বাধা দিতাম। কিন্তু ইকবাল আলাদা, যাকে ভালোবাসবে জীবন দিয়ে হলেও আগলে রাখে তাকে। ওর চোখে আমি পুষ্পর জন্য ভালোবাসা দেখি, টান দেখি। পুষ্প ভালো থাকবে। আমার চোখে কিছু দেখলেন না ধূসর ভাই? পিউয়ের অন্তরস্থল জানতে চায় প্রশ্ন করে। ইকবাল, ভাইয়ের চোখে যদি আপুর জন্য ভালোবাসা দেখতে পান, আমার চোখে আপনার জন্য কিছু দেখতে পাননি? পাবেন কি করে? তাকিয়েছেন কখনো? দেখেছেন এই নেত্রযুগলে তারা কতটা তৃষ্ণার্ত, বিমৃত আপনার প্রেমে? দেখেননি তো? দেখবেন কেন? এই চোখে তাকানো পাপ। আপনি তো পাপী হতে চাইবেন না ধূসর ভাই, তাই না? অভিযোগে পিওর অভ্যস্তর অবসন্ন হয়। হঠাৎ মুখের সামনে ধূসর তুড়ি বাজাতেই ধ্যান কাটে, চটপট ফেরে সত্তায়। ততস্থ আখিতে তাকালো ধূসরের, বলল, এই সামান্য একটা কারণে ভ্যা ভ্যা করে কাদার মতো কারণ দেখছি না তো। পিউ নেন্দ্রিয় নত করল, ফেলল কোলের উপর রাখা দুটো হাতের উপর। নিচু কণ্ঠে বলল, আপনাকে আমি পুরো কথা এখনো বলিনি ধূসর ভাই। ধূসর ব্রু বাঁকায়, কানে আসে তার ভরাট কণ্ঠ। কি কথা? প্রিয় নতজানুক মুখটা তুলল না, মনস্তাপ নিয়ে জানালো, সেজমা চাইছেন আপু সাদিম ভাইয়ের বউ হোক। ধূসর চমকে গেল, ধাক্কা খেল, স্পষ্ট প্রকাশ পেল তার প্রশ্নে। কি? পিউ মাথা নেড়ে বলল, হ্যাঁ। চাচিও জানেন। কথা ছিল উনি ফিরলে আব্বুর কাছে বিয়ের প্রস্তাব দেবেন। আমি নিজের কানে শুনেছি। আস্তে ধীরে মৃদু কণ্ঠে সমস্তটা বর্ণনা করল সে। বাদ দিল না একটা দাড়ি কমাও। এতক্ষণে নিষ্প্রভ থাকা ধূসরের কপালের ভাঁজ তীব্র হয়। বেরিয়ে আসে নেত্র সংকোচনের মাত্রা। ভাবিত ভঙ্গিতে উপরের ঠোঁট দিয়ে চেপে রাখে নিচের ঠোঁট। অনচিন্তিত দেখা দেয় রাশভারী মুখমণ্ডলে। মহাবিরক্ত হয়ে বিড়বিড় করল, এদের কি একটাই কাজ, ওর সাথে বিয়ে ঠিক করা? আশ্চর্য তো। বর্ণনায় পিঠে প্রত্যাশিত জবাব পিউ পেলই না। সে আগ্রহ ভরে তাকালো। ধূসরের উদ্বিগ্ন চোখমূলো দেখতেই কান্না পেল আবার। ব্যাপারটা মোটেই সাধারণ নয়। সাধারণ হলে ধূসর ভাই এভাবে চুপ থাকতে পারতেন না নিশ্চয়ই। ছিচকাঁদুনের মতো আপনা আপনি চোখের কোণা ভরে ওঠে তার। আতঙ্কিত ভেজা গলায় বলল, এখন কি হবে ধূসর ভাই? ধূসর ভাবনা থেকে প্রস্থান নেয়। পিওর ললিত মুখে দৃষ্টি দেয়, ভ্রু গুছিয়ে বলল, কি হবে? পিউ নাক টেনে বড্ড দুশ্চিন্তায় নিয়ে বলল, সোজা চাচ্ছু একবার বিয়ের কথা খুলে বললে আব্বু ফেরাবেন না, জোর করে হলো বিয়ে দিবেন। পিউর চোখ বেয়ে পানি এসেছে গাল অবধি, নাকের ডগা স্ফীত। চিন্তায় ফ্যাঁস অবস্থা, অথচ হাসি পেল ধূসরের। ভীষণ কষ্টে মুখটা গম্ভীর রেখে বলল, তোকে কে বলেছে? পিউ মাথা দুলিয়ে বলল, আমি জানি। আব্বুকে চিনব না? আপনি দেখবেন। ধূসর সম্পূর্ণ করতে দিল না, আগে কপিত কণ্ঠে হুঁশিয়ার দেয়, এসব বড়দের ব্যাপার নিয়ে তোকে কেউ ভাবতে বলেনি। তোর কাজ হচ্ছে পড়াশোনা করবি, খাবি, ঘুমাবি। পিউ নিষ্পাপ উদাস কণ্ঠে বলল, ঘুম তো 3 বছর আগেই হারাম হয়ে গিয়েছে। এখন খাওয়া দাওয়া হারাম হবে? ধূসর ব্যর্থ চোখে তাকালো। এই পিচ্চি মেয়েকে বোঝানোর সাধ্য তার আছে? স্থূল কণ্ঠে বলল, তুই আমার কথা শুনবি না কি না? পিউর কান্না অমনিশেষ। সে শশব্যস্ত হয়ে বলল, শুনব। তাহলে চোখ মোচ। এসব ভাবার জন্যে আমি আছি, তোকে যেন মাথা ঘামাতে না দেখি। পিউ বাধ্য মেয়ের মতো ঘাড় কাত করল। ওড়নার প্রান্ত উঠিয়ে চ্যাট করে গাল মুছতে গেল। হাত ধরে ফেলল ধূসর। প্রশ্ন নিয়ে তাকালো সে। ধূসর স্বল্প এগোয়, স্বাদের সযত্নে বৃদ্ধাঙ্গুল দিয়ে নিজেই মুছিয়ে দেয় ডাগর ডাগর চক্ষুদয়। পিউয়ের বিহম্বল বিমোহিত চাউনিতে দৃষ্টি গাঁথে সহজ স্বীকারোক্তি দেয়, তোকে কাঁদলে খুব বাজে লাগে পিউ। এতটা বিশ্রী লাগে যে আমার কিছু একটা করে ফেলতে মন চায়। পিউ অবোধ কণ্ঠে শুধালো, কি মন চায় ধূসর ভাই? ধূসর প্রসঙ্গ এড়িয়ে গেল।
অঞ্জলি পুটে রাখল তার রস্য আদল। সেখান থেকে ডান হাতের বুড়ো আঙ্গুলটা উঠে গেল তার মসৃণ গালে, একবার স্লাইড করলো জায়গাটায়। স্পর্শে পিউর গাত্র শিরশির করে। মহন্তর বেগে বুঝে আসে কিশলয়। ধূসর চোখে মুখে দরদ ঢেলে শুধালো, বেশি ব্যথা পেয়েছিস? পিউর শিহরণ মুছে গেল অমনি। গতকালকের সব কথা পাল্লা দিয়ে মনে পড়ল। চুরি করে ধরা পড়ার মতো করে ফেলল চেহারাটা। ধূসর ভাই হাতের কাছে পেলে খবর করবেন বলেছিলেন না? আর সে কিনা তার সামনেই বসে। পিউ পরিবেশ সামলাতে যে ফটাফট বলে দিল, আর কখনো এরকম করব না ধূসর ভাই। ধূসর কিছু বলল না, তার অভিপ্রায় স্বাভাবিক। মেয়েটা ওর ভয়ে সকালে খেয়ে যায়নি, অথচ একটু আগে ওর বুকে পড়েই কাঁদল। মনে মনে হাসল সে। বাইরেটা শক্ত রাখতে ঠোঁট কামড়ে ধরল। পিউ ভীত কণ্ঠে বলল, এবারের মতো কি ক্ষমা পেয়েছি? সে হ্যাঁ না জানালো না, উল্টে প্রশ্ন করল, বললি না তো অনেক ব্যথা পেয়েছিস? পিউর ঠোঁট উল্টে এলো। ব্যথা পাওয়ার জন্যই তো মেরেছেন। কথাটা প্রকাশ পেল না আর অভিমান, ছোট্ট মনের বেদনা বোধ। অথচ ধূসর স্বভাবসিদ্ধ হাসি, অল্প হলেও পিওর হৃদয় কাঁপানো হাসি। সুর নামিয়ে বলে, শরীরের ব্যথা তো ওষুধ খেলে সেরে যায়, 2 দিন বাদে ক্ষতটাও মিশে যায় ত্বকের নিচে। কিন্তু তুই মরতে যাচ্ছিলি শোনার পর একজনের বক্ষ পিঞ্জরে যে ক্ষত, যে ছিন্ন স্থান, যে যন্ত্রণা তৈরি হয়েছিল তা মিশবে কি করে পিউ? প্রগাঢ় নিবিড় গলায় ধূসরের অগভীর অধর নড়তে দেখা যায়। ঠিকরে আসে কিছু বাক্যবান, দ্বিখণ্ডিত করে পিউর দেহময় ছড়িয়ে থাকা অতি শুকনো নারীটিকেও। সে আকুল চিত্রে শুধায়, সেই একজনকে ধূসর ভাই? তার ভেতরটা দুদুলমান, ছটফট করছে, কাতরাচ্ছে, ব্যগ্র হয়ে চাইছে ধূসর ভাই বলুক, সেই একজন আমি। তোর না জানলেও চলবে। বরাবরের মতো উদ্বেগশূন্য সংক্ষিপ্ত প্রতিবাক্য। পিউ হতাশ হয়, নেতিয়ে আসে মন। আচমকা ধূসর তার ঘাড়ের কাছটা চেপে ধরে, রীতিমতো টেনে এগিয়ে নেয় নিজের দিক। পিউর ক্ষুদ্র ঘাড় এঁটে গেল তার পুষ্ট মুঠোয়। মুখটা ঝুঁকে এলো সামনে, মৃদু ভরকায় মেয়েটা। ওপাশ থেকে ধূসরের মাথাটাও এগিয়ে আসতে দেখা গেল। মুহূর্তে শুরু হলো তার তপ্ত শ্বাস আছড়ে পড়ার যুদ্ধ। পিউর বদন উষ্ণীয় হয়ে আসে সেই নিঃশ্বাসের ছোঁয়ায়। আরেকটু হলে উষ্ঠযুগল ছুঁই ছুঁই হবে। ধূসরের শুরু নাক ছুঁয়ে দেখবে তার মুখমণ্ডল। পিউর শ্বাসরুদ্ধকর অবস্থা তখন। এত কাছে কখনো আসেনি যে। ধূসরের এতটা সান্নিধ্য সহ্য হয় না। এই যে পুরো চেহারাটা দেখছে, এতটা নৈকট্য, এসব কি আদৌ সত্যি? ভীষণ কষ্টে ভয়ঙ্কর প্রয়াসে সে তাকিয়ে থাকে ধূসরের তমাটে মুখের দিকে। অক্ষিপলক কাঁপছে তখন, ডিম ড্রিম শব্দে আন্দোলিত হচ্ছে অন্তর্করণ। ধূসরের অন্তর্ভেদী মোহময় নিঃস্বার্থ দৃষ্টি পরীক্ষা নেয় তার। মানুষটার কপালে বিন্যস্ত চুলগুলো এত সুন্দর কেন? এত সুন্দর কেন দৃঢ় চিবুকটা? আর ঘন ভ্রু দুটো যেন সুগভীর খাদ। এর জন্য যে সে 1000বার মরতে পারে। পিউ ভেতরে ছটপট করে, অনুরোধ জানায়, এভাবে তাকিয়ে থাকবেন না ধূসর ভাই, খুন হয়ে যাচ্ছি আমি। ধূসরের নেত্রদয়ে তার মুখ জোরে খেলছে, কপাল, চোখ, নাক, ঠোঁট তীক্ষ্ণ ভাবে মাপছে যেন। পিউয়ের কণ্ঠনালী অবরুদ্ধ এই নিরীক্ষণেই তোপে। পরপর শোনা গেল তার অনমনীয় গলায় একটি মধুর বাণী, এই ভূমণ্ডলের কোনো একটি মানুষের পৃথিবী তুই, তার আদব প্রান্ত জুড়ে তুই, তার প্রাণ সঞ্চালনের পথ্য তুই, তুই তার রোগ সারানোর জুড়িবুটি। একবার ভেবেছিস তুই না থাকলে তার কি হবে? পিউ জানে সে উত্তর পাবে না। ধূসর ভাই অর্ধেক কথা বলে তাকে আর চান করিয়ে মারেন, তবুও মেয়েটা দমবে না, মুখ ফুটে প্রশ্ন করে বসে, সে কে? ধূসরের লালচে ঠোঁট দুটো সরে গেল একদিকে, নীরবে হাসলো, জানালো, তুই পৃথিবীতে আসার পর যে তোকে সবার আগে ছুঁয়েছে।
পিওর ভ্রু গুছিয়ে এলো এক জায়গায়। ধূসর আরও কিছু বলতে গিয়েও থেমে গেল। পাল্টালো চেহারার রং, চোখে মুখে স্পষ্ট দ্বিধা। হঠাৎ করে ঘাড় ছেড়ে দিয়ে সরে গেল। উঠে দাঁড়িয়ে ব্যস্ত গলায় বলল, ঘরে যা, রাত অনেক হয়েছে। পিউ ঠোঁট কামড়ে ভাবছিল কথাটা, ছোট্ট করে শ্বাস ফেলল, বলল, আপনি যাবেন না? ধূসর কপাল কুঁচকায়। পিউ উঠে মিহি কণ্ঠে বলে, যাচ্ছি। দু কদম হেঁটে থেমে গেল সে। পিছন ফিরতেই ধূসর অন্যদিকে তাকালো। পিউ ওড়নাটা মাথাটা আঙ্গুলে প্যাঁচাতে প্যাঁচাতে বলল, ইয়ে, একা একা সিঁড়ি দিয়ে নামতে ভয় লাগছে যে। ধূসর দৃষ্টি চোখা করে বলে, এতক্ষণ যে ছাদে দাঁড়িয়েছিলি, ভয় লাগেনি? পিউ সরলভাবে দুদিকে মাথা নাড়ল, আবেদন করল, আপনি সাথে আসুন না একটু, প্লিজ। যদি ভূত টুত দেখি আমি মরেই যাব। ধূসর শক্ত কণ্ঠে বলল, ফের আরেকবার মরার কথা উচ্চারণ কর, দেখ কি করি। পিউ মুখটা ছোট করে ফেলল, মনে মনে ভেঙচি কাটল। আমি মরব বললে দোষ, আর উনি যে দিনরাত নিজের প্রেমের আগুন জ্বালিয়ে মারছেন আমায়, তাতে দোষ নেই। মুখে বলল, তাহলে আসুন। ধূসর পা বাড়ায়, বলে, হাট তুই। পিউ এপাশ ফিরে বিজয়ী হাসল। ধূসর তার পিছনে এগোয়। পিউয়ের চোখ সামনে রইল মন নিহিত ওই মানুষের প্রতি, যাকে বুকের বাঁ পাশে অগ্র মস্তিষ্কের প্রতিটি কোষে বয়ে চলেছে। সে হাঁটতে হাঁটতে আর চোখে পেছনে তাকায়। বাল্বের হলুদ আলোতে ধূসরের লম্বা অবয়ব দেয়ালে দৃশ্যমান। সেটা দেখতে দেখতে ধাপে ধাপে কদম বাড়ায়। ধূসরের অন্তর্করণে বন্দি কিছু অস্বচ্ছ কথা, যা বাষ্পের ন্যায় ঝাপসা। তার তার পা এগোয় পথে, অথচ দৃষ্টি থাকে সামনের চঞ্চল কিশোরের দোদুল্য কেশগুচ্ছে। ঘরের সামনে সে থমকালো পিউ। অচিরাত মাথায় আসে ছাদের কথা। সে কি ধূসর ভাইকে জড়িয়ে ধরেছিল তখন? বেখেয়ালি না বুঝে জ্ঞান খুইয়ে ঝাঁপিয়ে পড়ল বুকে। কতক্ষণ ছিল? পিউ চোখ খিচিয়ে জিভ কাটল, কোনটায় হাঁসফাঁস করল। ইস, কি লজ্জা, কি লজ্জা। পিউ আস্তে আস্তে চোরা চোখে একবার পেছনে তাকায়। ধূসরের উপস্থিতি টের না পেয়ে ভেবেছিল চলে গেছে হয়তো, অথচ ঘুরে তাকাতেই চোকাচুকি হলো। সে মানুষটা বুক টান টান করে দাঁড়িয়ে, সাথে ভ্রু উঁচায়। পিউ থতমত খেলো খানিক, সঙ্গে সঙ্গে সরিয়ে নিল চোখ। হন্তদন্ত ভঙ্গিতে ঢুকতে গেল ভেতরে। চাপানো দরজাটায় নাকটা ঠুকে গেল অমনি। ব্যথায় ছিটকে পিছিয়ে এলো। নাক ডলতে ডলতে আবার ফিরে তাকালো। ধূসর তখনও দাঁড়িয়ে। স্পষ্ট বলল, আহম্মক। পিউ লজ্জা পায়, রীতিমতো ঠোঁট উঠে আসে চূড়ায়, আর দাঁড়ায় না, ছুটে ঢুকে যায় কামরায়। ধূসর ফিরে আসে নিজের রুমে। আগোছলা পিউর কথা মনে করে মিটিমিটি হাসে। শীতল চোখ নিবদ্ধ হয় দেয়ালে টাঙ্গানো সেই পেন্টিং এর উপর। পরপর প্রশান্ত মুক্ত শ্বাস নেয়। এই চোখ, এই নেত্র পল্লব তার জন্য এক ধরনের উপশম। রুমে এসে একবার দেখলেই যেন উবে যায় সব গ্লানি, সব শ্রান্তি। অথচ চোখের মালিক নিজেও জানেন না এসব। জানলে কি করবে? কবেই বা জানাবে সে? আর কতগুলো দিন পার হলে আসবে সেই মুহূর্ত? পিউয়ের ঘুম আসছে না। নিদ্রা চুরি করেছে ধূসর ভাই। পিউ কোলবালিশটা ও অবধি গায়ে জড়ালো না আজ। ধূসরের বুকে থাকার ওই দৃশ্য যতবার মনে পড়ে লজ্জায় আড়ষ্ট হয়। অদ্ভুত শিরশিরে অনুভূতি। সে পা চালায়, সাথে মনে হচ্ছে ধূসরের তীব্র পারফিউম ঘ্রাণ আসছে তার জামা কাপড় থেকেও। শরীরে মিশে গিয়েছে ওই কাঙ্ক্ষিত স্পর্শ। এখন কোলবালিশ নিলে মুছে যাবে না। রাত ফুরালেও ফাগুন শুরু, আসছে বসন্ত। কোকিল ডাকবে, ফুটবে নানান ফুল। রাস্তার পাড়ে লাগানো গাছগুলো দেখা দেবে নব নব পল্লব। শহর জুড়ে হাজার নারী হলদে শাড়ির ভাঁজে লুকিয়ে রাখবে তার প্রিয় মানুষকে। ব্যস্ত পথে নিজেদের মনে লুকিয়ে পা মেলাবে। সময় সময় একে অন্যের দিকে চেয়ে করবে রঙিন হাসির বিনিময়। ছেলেটা তাকালে মেয়েটা লজ্জায় নামিয়ে নেবে দৃষ্টি। আচ্ছা, তার জীবনে এমন দিন আসবে না যেদিন সেও একটা লাল হলুদ
মিশেলের শাড়ি পরবে, কানে থাকবে একজোড়া লম্বা ঝুমকো, মাথায় পরবে একটা গোলাপের চাকা, আর থাকবে হাত ভর্তি চুড়ি। আর পাশে পাশে হাঁটবে প্রিয়তম সে, তার ধূসর ভাই। তার 5টে আঙ্গুল জায়গা পাবে ওই শক্ত খসখসে তালুর মধ্যে। আসবে না সেই দিন? পিউ চোখ বুজল। নিঝুম রাতে কক্ষের চার প্রান্তে তার উতলা নিঃশ্বাসের শব্দ। রাত পোহালেই যে ফাগুন আসছে, যে হাওয়ায় ধেয়ে যাচ্ছে ভোরের দিকে, সেই হাওয়ায় একাংশ ছুটে এলো, জানালা গলে প্রবেশ করলো কামরায়। সশব্দে বিছানার দিকে এগিয়ে ছুঁয়ে দিল তাকে। কানের কাছে ফিসফিস করে জানালো, তোর বসন্ত আসছে পিউ, খুব শীঘ্রই আসছে। ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র, এই 2 বিষয় পরীক্ষা শেষ। আজকে শুক্রবার, পরীক্ষা নেই। আগামীকাল থেকে শুরু সব কঠিন কঠিন সাবজেক্ট। পরশু অবশ্য বাংলা প্রথম পত্র, অথচ পিউয়ের মাথায় এসব নিয়ে চিন্তা নেই। সে সকাল থেকে মায়ের পেছন পেছন ঘুরছে, জ্ঞান জ্ঞান করছে, অনুনয় বিনয় করছে। সে হওয়ার পর তাকে প্রথম ছুঁয়েছিল কে? এই একটা ব্যাপারে সারা রাত তাকে ঘুমাতে দেয়নি। হিসেবের মতে জন্মের পর বাচ্চাদের মায়েরাই কোলে নেয়, কিন্তু উনি কাল যেভাবে বলেছিল বিষয়টা তো ওরকম একদমই মনে মনে হয়নি। সঠিক আর সত্যিটা শোনার জন্যই মেয়েটা এত আকুলি বিকুলি করছে। পিউ শেষবার মায়ের পাশে গিয়ে দাঁড়ালো। মিনা বেগম বলছেন হাতের কাজ শেষ করে বলবেন, ধীরে সুস্থে। কিন্তু মেয়ে এত অধৈর্য। পেছনে পেছনে রান্নাঘরেও চলে এসেছে। তিনি গরম পানির চুলে বসিয়েছেন মাত্র, পোলাওর মধ্যে দেবেন। পিউ আহ্লাদে ভেঙে চুরে বলল, ও আম্মু বলো না, একটা সামান্য কথা শুনতে চেয়েছি, বলে দিলেই তো হয়। মিনা বেগম বিরক্ত চোখে তাকালেন। তোর পড়াশোনা নেই? কাল পরীক্ষা, মনে আছে? আছে, তুমি বলে দাও, আমি চলে যাচ্ছি। সুমনা বেগম এলেন তখন। বুয়াকে বললেন, একটা পেঁয়াজ কেটে দাও তো, ডিম ভাজবো। কে খাবে রিক্ত? হ্যাঁ পা, ছেলেটা ডিম ভাজি ছাড়া কিছু খেতেই চায় না। কি যে করি, গায়ে একটা মুরগিও থেকেও কম ওজন, ধরে ছুঁড়ে ফেলা যাবে। বুয়া ব্যস্ত হলেন পেঁয়াজ কাটায়, সাথে বিজ্ঞের মতো হাব ভাব করে বললেন, পোলাপাইন এই বয়সে খাইতে চায় না, আমার ডারে পিড়াইয়া খাওন লাগতো। হাত পাখার বাড়ি না খাইলে নলা মুখেতে যাইতো না। বলতে বলতে বাটির মাথায় পেঁয়াজ ধরতেই চোখ জ্বলে ওঠে। কাপড়ে মুছতে মুছতে বললেন, আল্লাহ রে, পেঁয়াজের কি তেজ। সুমনা বললেন, না পারলে রেখে দাও, আমি কেটে নিচ্ছি। না থাক, পারমনে, আফনে করণ লাগতো না। পিউ ওসব থেকে মনোযোগ ফিরিয়ে আনলো চটজলদি। ফের নাকে বাজিয়ে বলল, আম্মু বলো না বলো না। পিউ রান্নার সময় বিরক্ত করিস না তো, বলেছি তো শেষ হলে বলবো। এখন যা, পড়তে যা। পিউ বিরোধিতা করল না। আমি শুনেই যাব, আমাকে শুনতেই হবে। সুমনা বেগম বললেন, কি কথা? ও কি জানতে চাইছে আপা? আরে আর বলিস না, সকাল থেকে কি একটা ঘোড়ার মাথা জিজ্ঞেস করছে। ওর জন্মের পর ওকে কে কোলে নিয়েছে, এটা একটা প্রশ্ন? আরে এটা তো সহজ একটা কথা পিউ, জন্মের পর কে ছোবে? ডাক্তার, নার্স, এরাই ছোয়। নার্সরা রক্ত পরিষ্কার করে গায়ে তোয়াল জড়িয়ে তারপর নিয়ে আসে পরিবারের অন্যদের কাছে। রিক্ত হওয়ার সময় দেখিসনি? পিউ হতবম্বল হয়ে বলল, তাহলে কি দাঁড়ালো? আমাকে সবার আগে ডাক্তার ছুঁয়েছে? হ্যাঁ, শুধু তোকে না, সব বাচ্চাকে পেট থেকে সে বার করবে তো ছোবে না? পিউ দুপাশে ঘন ঘন মাথা নেড়ে বলল, না না, ওসব বাদ। আমাদের বাড়ির মধ্যে সবার আগে কে ছুঁয়েছে আমায়, কে কোলে নিয়েছে? সুমনা বেগম বললেন, আমি তো তখন এই বাড়িতে ছিলাম না, হয়তো ভাইজান নিয়েছেন, তাই না পা? মিনা বেগম পোলাওর মধ্যে গরম পানি ঢাললেন, খুন্তি দিয়ে নেড়ে মিশিয়ে দিলেন পুরোটা। উত্তর করলেন, না, ওকে আমি কাউকে ধরতে দেইনি, এমনকি নিজেও ছুঁইনি। পিউ আগ্রহ ভরে ভরে বলল, তাহলে কে? সুমনা বেগম চোখে মুখে দেখা গেল শুনতে চাওয়া প্রবণতা। মিনা বেগম কাজে ব্যস্ত থেকে মৃদু হাসলেন, জানালেন, তোকে সবার প্রথম কোলে নিয়েছে ধূসর। 10 বছরের বাচ্চাটা তোকে আষ্টে পৃষ্ঠে চেপে ধরেছিল বুকে। আমার এখনো মনে আছে, ধূসর প্রথমবার তোকে কোলে নিয়ে মুখের দিকে চেয়েছিল, তখনও বাচ্চা, কিন্তু ভাবসাব এইরকম মুরব্বীদের মতো, অথচ তোর দিকে তাকিয়ে কেমন অবুঝের ন্যায় বলল,
এইরকম সুন্দর বারবি ডল তুমি কোত্থেকে আনলে বড় মা? সুমনা বেগম হেসে ফেলল। হাসির শব্দ শোনা গেল বুয়া করিমুন্নেসারও। পিউর বুকটা ধক করে উঠল। একটা শান্ত পুকুরে ঢিল ছোড়ার পর উদ্দোলন দেখা যায়, তারই পাশ কাটালো হৃদয় খানা। মিনা বেগম কথা শেষ করে তাকালেন, বললেন, হয়েছে শান্তি? পিউ শিথিল বেগে মাথা কাত করে, ছোটোখাটো মুখটা উত্তোজ্জ্বল নক্ষত্রের মতো ঝলক সেখানে। দু ঠোঁট কানায় কানায় হুষ্ট হয় কণ্ঠিত মুচকি হাসিতে। এর মানে কাল ধূসর ভাই যা বললেন, এই ভূমণ্ডলের একজনের পৃথিবী তুই, তার আদপন্ত তুই, তার প্রাণ সঞ্চালনের পথ্য তুই, তুই তার রোগ সারানোর জড়িবটি। ওসব নিজেকে বোঝাতে বলেছেন। পিউ বুকের ব্যাপাসটা ওড়নার উপর দিয়ে খামচে ধরল। এত তীব্র কম্পন তার। সুমনা বেগম উৎসাহ এখন তুঙ্গে। পিউয়ের জন্ম সংক্রান্ত সকল কথা শুনে নিচ্ছেন। কৌতূহল সমেত আরও নানান কিছু জানতে চাইলেন। এসব আগে শোনেননি তিনি। পিউ আর দাঁড়ালো না, ব্যস্ত বেগে রান্নাঘর থেকে বাইরে এলো। এক্ষুনি ধূসর ভাইয়ের কাছে যাবে সে। গিয়ে বলবে, আমি সেই মানুষটিকে খুঁজে পেয়েছি ধূসর ভাই। আজ আমি নিশ্চিত আপনিই সে। সে ছুটতে সিঁড়ির এক ধাপে উঠেও নেমে এলো। ধূসর ভাই তো বাড়িতে নেই, অফিসে গিয়েছেন। ভাবলো তাতে কি, উনি ফিরলে আর অপেক্ষা নয়, আজই জানিয়ে দেবে তার মনের কথা। বলে দিবে, আমি আপনাকে ভালোবাসি ধূসর ভাই। অনেক হয়েছে লুকোচুরি, আর সইতে পারছি না। এই টানাপোড়েনে স্নায়ু যুদ্ধের ক্লান্ত। আজও কোনো মনোদিন্দা নেই। সে শতভাগ নিশ্চিত ধূসর ভাইও তাকে চায়। মানুষটা হয়তো আর 5 জনের মতো মনের কথা বলতে পারে না। সে না পারলেও বা ও আগাবে। এই ঝুলতে থাকা সম্পর্কের একটা রূপ দেবেই আজ। পিউ পণ করল দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন শুধু ধূসর ভাইয়ের ফেরার প্রতীক্ষা। পিউ নিজের কামরায় রওনা করতে গিয়ে আবার দাঁড়ালো। নজরে পড়ল রুবাইদা বেগম। কাজে মনোনিবেশ তার। শোপিস রাখার শোকেস থেকে একটা একটা জিনিস নামিয়ে শুকনো কাপড় দিয়ে মুছছেন। এতক্ষণ সব আসবাব মুছেছেন। এই কাজটা তিনি নিজ উদ্যোগে করেন। শিকদার বাড়ির ছেলেমেয়েদের একটা কমন রোগ আছে, ডাস্ট অ্যালার্জি। সামান্য ধুলোময় পেলেই হেঁচে কেশে একাকার করে সব। অবশ্য এই রোগে আফতাবেরও রয়েছে। মানুষটা শান্ত নির্বিলি হলে কি হবে, রোগ তার চামড়ায় ডগায়। পিউ নিজের ঘরের দিকে আর গেল না। রুবাইদা বেগমের কাছে এসে আবদার করল, আমি আমি করে দিই মেজমা। তিনি হাসি হাসি মুখ ভ্রু কুঁচকে বললেন, কেন রে মা, তুই করবি কেন? তোমার কষ্ট হবে না? রুবাইদা হেসে ফেললেন। পিউয়ের থুতনি ধরে বললেন, ওরে পাকা বুড়ি রে, কত কষ্ট বোঝে আমার। পিউ বলল, আমি না বুঝলে কে বুঝবে? তাই তো, তুই তো আমার মেয়ে, তুই না বুঝলে কে বুঝবে? পিউ কপাল কুঁচকালো সাথে সাথে। ভাবল, মেয়ে ডেকো না মেজমা, সম্পর্ক বদলে যাবে একটি পলকে। মুখে বলল, মেয়ে নই, আমি তোমার মা। তারপর বিড়বিড় করে বলল, বৌমা। আচ্ছা বেশ তাই, এখন সর, ধুলো যাবে গায়ে, নাকে মুখে ঢুকলে হাঁচি দিয়ে কাহিল হবে। কিচ্ছু হবে না, তুমি আমাকে দাও তো। পিউ জোর করে টেনে টুনে কাপড় নিয়ে এলো। রুবাইদা বেগম আর হার মানলেন। পরাজিত কণ্ঠে বললেন, দেখো মেয়ের কাণ্ড, তুই পারবি না পিউ, আমায় দে। আরে পারবো আমি, তুমি যাও তো, বিশ্রাম নাও গিয়ে। সেই সময় চৌকাঠ থেকে একটি প্রফুল্ল সুর ভেসে আসে, আসতে পারি? দুজনে একযোগে তাকায়। দু হাতে দুটো ভারী মিষ্টির প্যাকেট সমেত দাঁড়িয়ে মারিয়া। গাল ভরা হাসি। রুবাইদা বললেন, আরে এসো এসো, কী খবর তোমার? মারিয়া ভেতরে ঢুকতে ঢুকতে বলল, এই তো আন্টি, আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? এই তো ভালো। মারিয়া মিষ্টি বাড়িয়ে দিল, নিন আপনাদের জন্য। হঠাৎ মিষ্টি কেন? একটা সুসংবাদ আছে। কি? আমার চাকরি হয়েছে। ওমা তাই? এ তো খুব ভালো খবর। ভালো খবর শুনেও পিওর মন খারাপ হলো। মারিয়াপুর চাকরি হয়েছে মানে সে কি আর পড়াতে আসবেন না? ওর ওই দিনের কথায় দুঃখ পেয়েই কি? যা তো মা, আপাকে ডেকে নিয়ে আয়। সে চোরা চোখে একবার মারিয়ার দিকে তাকিয়ে মাকে ডাকতে গেল। মারিয়া সোফায় বসলো। রুবাইদার পাশে মিনা বেগম বুয়ার হাতে দায়িত্ব ধরিয়ে দিয়ে বেরিয়ে এলেন। মারিয়াকে দেখে খুশি হলেন খুব।
সুমনা প্লেটে ভাত তুলে দুটো কথা বিনিময় করে চলে গেলেন ঘরে। রিক্তকে খাওয়াবেন এখন। বাকিরা গল্প জোড়ালেন। চাকরির পাওয়া কোম্পানির আগামাথা জিজ্ঞেস করলেন। পিউ এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, পায়ের বড় আঙ্গুল দিয়ে টাইলসের মেঝে খোটে। রিয়ার থেকে ক্ষমা চাওয়া হয়নি, এখন কথা বলতেও লজ্জা লাগছে তার। না হলে জিভটা যে মাত্রায় নিষ্পিস করছে, এতক্ষণে বকাবকের ঝুড়ি খুলে বসত। তার অস্থিরতা বাড়ল। মারিয়াপু চাকরি নিলে নিশ্চয়ই আর পড়াবেন না। ইস, কি একটা অবস্থা! আগে চেয়েছিল মেয়েটাকে তাড়াবে, আর এখন সে পড়াবে না জেনে মন খারাপ হচ্ছে। তার মুড কোথায় কোথায় এত সুইং করে কেন? মিনা বেগম বললেন, তা আমার মেয়েটাকে আর পড়াবে না বুঝি? পিউ চটজলদি সচেতন হয়ে দাঁড়ালো। মাকে কোটি কোটি ধন্যবাদ জানালো ওর মনের কথা জিজ্ঞেস করায়। মারিয়া বলল, পড়াবো আন্টি, চাকরি নিলেও বা ওর পরীক্ষা শেষ না হওয়া অবধি আমি আছি। তবে সন্ধেবেলা আসতে পারবো না, হয় খুব ভোরে বা রাত 9টার দিকে পড়াতে হবে, এই আর কি। কেউ কিছু বলার আগেই পিউ লাফিয়ে বলল, 9টার দিকে পড়ালে ভালো হয়। পরপরই নিজেই মিয়ে গেল, ঠোঁট চেপে দাঁড়িয়ে রইল। অথচ মারিয়া ভীষণ সহজ স্বাভাবিক গলায় বলল, ঠিক আছে পিউ, তখনই আসবো তাহলে। জবা বেগম ফিল্টার থেকে জগে পানি ভরছেন। রুষ্ট পুষ্ট ভারী জগ, খালি থাকলেও বেশ ওজন। হাঁটতে গিয়ে হঠাৎ শাড়ির কুচিতে পা বাঁধলেন, পড়তে গেলেন হুমড়ি খেয়ে। বহু কষ্টে নিজেকে সামলালেও পা মোচড়ে গেল। হাত থেকে জগটা ছুটে পড়ল মেঝেতে। বিকট জোরালো শব্দে কেঁপে উঠল বসার ঘর। চমকে গেল সকলে। কাচের ছোট ছোট টুকরো এদিক ওদিক ছিটিয়ে গেল। পানিতে তলিয়ে গেল চারপাশ। ব্যথায় মৃদু শব্দে আর্তনাদ করে উঠল জবা। আওয়াজ পেয়ে ত্রস্ত ছুটল সকলে। মারিয়া সবেগে গিয়েই বসে পড়ল পাশে। আন্টি, কি হলো, ব্যথা পেয়েছেন? জবা বেগম পায়ের পাতা চেপে ধরে রেখেছে হাত দিয়ে, চোখ শক্ত করে বোঝা। রুবাইদা উদ্বিগ্ন হয়ে বলল, ও সেজো, পড়ে গেলি কেমনে রে? দেখো দেখি, লাগেনি তো? আমি ঠিক আছি আপা। সাদিফের ঘর সিঁড়ির কোণার দিকে। আওয়াজ পৌঁছে গেল তার কানেও। বাড়িতে সেই এখন একমাত্র পুরুষ। শুক্রবার হলেও আজমলকে সাথে নিয়ে অফিসের চক্কর কাটতে গিয়েছে সকালে। দলে আনিসও যোগ হয়েছেন আজ। সাদিফ দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নামল। গৃহিণীদের ছোটোখাটো জটলা বেঁধেছে। সে হন্তদন্ত ভঙ্গিতে আসে, মাকে বসা দেখে ঘাবড়ে উতলা হয়ে শুধায়, মা, কি হলো, ব্যথা পেয়েছ? আরে আমি ঠিক আছি তো, কিছু হয়নি আমার। মারিয়া কেমন খ্যাক করে বলল, কি ঠিক আছেন? ব্যথায় তাকাতে পারছেন না আর বলছেন ঠিক আছে? নিন আমার হাতটা ধরুন। জবা বেগম গোল গোল চোখে তাকালেন, হতচেতন সাদিফও। মারিয়া হাত পেতে দেয়। জবা বেগম হাত ধরবেন কি বিস্ময় তখনও কাটেনি। এতটুকু মেয়ে তাকে ধমকালো। কি হলো আন্টি, হাতটা ধরুন। হুঁশে এলেন তিনি। বলে হাত ধরলেন। পিউ বাম হাত আর সে ডান হাত ধরে সুস্থে ধীরে উঠালো তাকে, ধরে ধরে নিয়ে বসালো সোফায়। পেছনে মিনা বেগম বলছিলেন, আস্তে, দেখে দেখে নে। জবা বেগমকে বসিয়েই মারিয়া পায়ের কাছে বসলো। বলল, একটু গরম সরিষার তেল আর ফার্স্ট এইড হবে? সুমনা বেগম হ্যাঁ হ্যাঁ বলে ছুটে গেলেন আনতে। রিক্তকে খাওয়ানোর ফেলে তিনিও হাজির হয়েছিলেন। মারিয়া আহত পা তুলতে হাতে একটু নাড়াতেই জবা আল্লাহ বলে ব্যথায় কোকিয়ে উঠলেন। পিউয়ের চোখ ভরে ওঠে, ঠোঁট ভাঙল কান্নায়। মিনা বেগম বললেন, দেখেছিস ব্যথা পেল কে আর কাছে কে? জবা বেগমের পাশে বসে সে। ভদ্রমহিলা ওর কান্না দেখে যন্ত্রণায় ভুলে গেলেন। হেসে হাত বাড়িয়ে জড়িয়ে ধরলেন। রুবাইদা বললেন, আমাদের পিউ এরকমই। সুমনা যেন উড়ে এলেন সব নিয়ে। গরম তেলের বাটিটা সাবধানে মেঝেতে রাখলেন। সাদিফের তীক্ষ্ণ চোখ তাকিয়ে মারিয়ার হাতের উপর, যে হাত দুটো তুলো দিয়ে স্যাপলন ঘষছে মায়ের পায়ে। স্পর্শ পেতেই জবা বেগম নড়ে উঠলেন। বাধা দিয়ে বললেন, কি করছো মারিয়া, পায়ে হাত দিচ্ছ কেন? মারিয়া শুভ্র হেসে জানালো, তাতে কি হয়েছে আন্টি, আপনি তো আমার মায়ের মতো, তাই না? দেখি হাত সরান। জবা
বেগম মুগ্ধ হলেন, হাত দুটো মারিয়া নিজেই সরিয়ে দিল। কাচের ঘষার লেগেছে, তবে কাটেনি। পা মোচড়ানোতে যা ব্যথা পেয়েছেন। তেলের উপর একটা আঙ্গুল বুলিয়ে সে উষ্ণতা নিরীক্ষণ করলো। এক হাতে তুলে পুরো পায়ে মালিশ করতে থাকলো, যাতে একটু জড়তা, একটু বিরক্তি, একটু সংকোচন নেই। প্রত্যেক মুখ চাওয়াচাওয়ি করে হাসে। মেয়েটার এই ব্যবহারে বিমোহিত করে তাদের। পিউয়ের ভেতরটাও ছেয়ে যায় আদরে ভালো লাগায়। সাদি বিস্ময়ভীত হয়ে দেখতে থাকে। মাটা যে ওর স্তম্ভতায় ভুলে বসেছে। মারিয়াকে প্রথম থেকে বিদ্বিষ্ট, ঝামেলা আর অসহ্য মেয়ে মনে হতো, যে ঝগড়া ছাড়া কিছুই পারে না। দেখলে তার ভালো মেজাজটাও বিগড়ে যেত কয়েকবার। অথচ মেয়েটাকে আজ কেমন অচেনা, অন্যরকম লাগছে না। ও কি আসলে এইরকম, এতটা ভালো?